সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান অন্য দৃষ্টিতে। আপনারা জানেন যে প্রতিদিনই আমাদের এই অনুষ্ঠানটি প্রচার করে আসছি একটা ভিন্ন প্রেক্ষাপটে। আমাদের আজকে আমরা কথা বলবো যে প্রেক্ষাপটে আপনারা সবাই জানেন এবং এইটা অত্যন্ত আলোচিত, জঙ্গিবাদ এবং বর্তমান প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটের আলোকে আমাদের আজকের অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক জনাব রাশেক রহমান। আমরা কথা বলবো জঙ্গিবাদ নিয়ে বর্তমান প্রেক্ষাপট। আমি আগেই বলেছি এই অনুষ্ঠানে এখন আমার সাথে রয়েছেন জনাব রাশেক রহমান। রাশেক রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো জঙ্গিবাদ বর্তমান প্রেক্ষাপট নিয়ে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, জঙ্গিবাদ এই যে আমরা মোকাবেলা করছি, আপনাদের সরকারের পক্ষ থেকে এই জঙ্গিবাদ মোকাবেলা কিভাবে আপনারা করতে চাচ্ছেন? আপনাকে ধন্যবাদ। প্রথমত এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে আমরা দেখব না। এই ঘটনাগুলোর পিছনে কারণ আছে। কারণটা হচ্ছে 1971 সালের সুচিহ্নিত যুদ্ধাপরাধী যারা, তাদেরকে বিচারের আওতায় যখন নিয়ে আসলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, অর্থাৎ আজ থেকে 45 বছর আগে সংঘটিত যেই অন্যায় বা অপরাধ তারা করেছিলেন, এই রাজাকার আল বদর আল শামস, যাদের হাত দিয়ে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, নিহত হয়েছে, এবং আমার দেশের 2.5 লক্ষ মা বোনের সম্ভ্রম হারাতে হয়েছে, সেই অপরাধের বিচার যখন শুরু হলো সেই সময় থেকেই কিন্তু এই নাশকতার সূচনা। তবে হ্যাঁ, এই নাশকতা, এই জঙ্গিবাদী কর্মকাণ্ডের প্রকার প্রকৃতি পরিবর্তিত হয়েছে। আমি একটু পাস্ট রেফারেন্স এভাবে যেতে চাই যে 1975 সালের 15ই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পরে যখন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার করা শুরু করা হলো, তখনও কিন্তু এই একই ধরনের নাশকতা করার চেষ্টা করা হয়েছিল। তার স্বীকৃত খুনি কর্নেল ফারুক রশিদ তারা বিভিন্নভাবে বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে এই দেশে গ্রেনেড হামলা অনেক কিছুই করার চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। এবং আজকেও একই ঘটনাটাই ঘটছে, কিন্তু ভিন্ন ব্যক্তি, ভিন্ন গোষ্ঠী, ভিন্ন প্রকারে ভিন্ন হাতিয়ার ব্যবহার করার মধ্যে দিয়ে হচ্ছে। সুতরাং এটা বিচ্ছিন্ন ঘটনা ঠিক নয়। এক। 2 নম্বর, আপনি বলেছেন যে হয়তোবা নিষিদ্ধ রাজনৈতিক দলরা করছেন। এখানে আপনি কিছু মনে না করলে, উইথ অল ডিউ রেসপেক্ট, এগুলো নিষিদ্ধ রাজনৈতিক দল নয়, এগুলো নিষিদ্ধ জঙ্গি সংগঠন। এবং আপনি দেখবেন যে এই জঙ্গি সংগঠনগুলোর যারা মূল নেতৃত্বে আছেন বা ছিলেন, তারা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে জামাতে ইসলামীর রাজনীতির সাথে যুক্ত আছেন, ছিলেন, এবং এর একটা সুদৃঢ় সূত্র খুঁজে পাওয়া যায়। আজ বিএনপি এবং জামাত একসাথে ক্ষমতায় যাওয়ার যে ক্ষীণ লিপ্সা অবৈধভাবে বা শক্তি প্রয়োগ করার মধ্যে দিয়ে করতে চাচ্ছেন, সেই জায়গায় আমরা একটা সূত্র খুঁজে পাই। সেটা হচ্ছে বিএনপি, জামাত এবং এই যে নিষিদ্ধ জঙ্গি দলগুলো, তারা একটা নেক্সাসে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ এই নিষিদ্ধ জঙ্গি দলগুলো যারা ধর্মীয় উগ্রপন্থী বিশ্বাসে বিশ্বাস করেন, তারা জানেন যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন ধর্মনির্ভর কোনো জঙ্গিবাদী চিন্তা ভাবনা এই দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব না। এর কারণ কি? এর কারণ 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর যে রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেই স্বাধীনতার 4টা মূল ভিত্তি ছিল। একটা ছিল অসাম্প্রদায়িকতা, 2 নম্বর ছিল গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে সমাজতান্ত্রিক সমাজ গঠন, 3 নম্বর ছিল সমাজতান্ত্রিক এক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, 4 নম্বর ছিল ন্যায় প্রতিষ্ঠা। টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের প্রত্যেক প্রান্তের প্রান্তে ন্যায় বিচারের ব্যাপারে আমরা হব সোচ্চার এবং ন্যায় প্রতিষ্ঠিত হবে। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের যেহেতু বিশ্বাস অসাম্প্রদায়িক রাজনীতি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকেন, আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকেন, তাহলে এই নিষিদ্ধ ধর্মীয় উগ্রপন্থী যে জঙ্গি দলগুলো, তারা কোনোদিনও তাদের উদ্দেশ্য হাসিল করতে পারবে না। অথচ আপনি দেখবেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত এই জঙ্গি দলগুলোর জন্য অভয়ারণ্য সৃষ্টি হয়েছিল যখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি জামাত সরকার ক্ষমতায় ছিল। অর্থাৎ এই উগ্র ধর্মীয় দলগুলো তারা চাচ্ছেন এমন একটি পরিস্থিতি যেখানে তারা সাম্প্রদায়িকতার একটা চাদর বিছিয়ে দিতে পারবেন পুরো দেশে। জামাতে ইসলামী রাজনীতি সাম্প্রদায়িকতা নির্ভর, অলরেডি এস্টাবলিশড, এবং বিএনপিকে তারা বেশি ম্যানেজ করতে পারবে, বিএনপি আসলে তার সুবিধা। আসলে এই 3 গোষ্ঠীর
একটা লক্ষ্য কিন্তু এক জায়গায় পৌঁছে গেছে। ধন্যবাদ। কিন্তু আমি একটু আপনি জানতে চাচ্ছি যে আমরা জানি যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত স্ট্রং, জি আমরা যেটা জানি, তো তাদের সম্পর্কে খোঁজ খবর এগুলো তো অবশ্যই তাদের কাছে আছে, তো এই ব্যাপারে তাদের আগাম তথ্য তো অবশ্যই থাকার কথা, তো এটাকে কেন করা গেল না? প্রথমে আমি আপনাকে একটা ছোট জিনিস জানান দিতে চাই, আপনার আমাদের দর্শকদের জানা থাকা দরকার যে গত 14 জুন পিবিএস নেটওয়ার্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ নেটওয়ার্ক, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামা সমস্ত জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছেন, এবং এই বক্তব্যটা তিনি দিয়েছেন ফ্লোরিডার পালস যে ক্লাব, যেখানে গুলিতে 50 জন নিহত হলো সেই ঘটনার ঠিক পরপরই তিনি কিন্তু সেখানে অকপটে স্বীকার করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রযুক্তির দিক দিয়ে শীর্ষে থাকা সত্ত্বেও এই স্লিপার সেল, অর্থাৎ এই জঙ্গিদের যে আজকের যে পন্থা জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করার জন্য, এরা এতই ছোট এবং এতই ক্ষুদ্র যে এদেরকে চিহ্নিতকরণ এবং প্রতিরোধ করা হয়ে যায় একটা দুরূহ কাজ। সেই বক্তব্যকে যদি আমরা একটা নিয়ামক হিসাবে বা একটা স্ট্যান্ডার্ড হিসেবে গ্রহণ করি, তাহলে বাংলাদেশের 17 কোটি মানুষের দেশ, সেখানে 1.5 লক্ষ পুলিশ বাহিনীর সদস্য, 80-90 হাজার বিজিবির সদস্য এবং গোয়েন্দা সংস্থার যারা সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছেন, সকলে মিলে আমাদেরকে যে এখনো নিরাপত্তার আচ্ছাদনে আচ্ছাদিত করে রেখেছেন, এটা অবশ্যই তাদের সক্ষমতা, আমরা তাদেরকে অবশ্যই এবং ধন্যবাদ দিতে চাই। স্লিপার সেলের মাধ্যমে আপনি যে কোনো সন্ত্রাস নির্ভর, জঙ্গিবাদ নির্ভর বই পড়লে দার্লিক ভাবে দেখবেন স্লিপার সেল নির্ভর জঙ্গিবাদী যে গোষ্ঠীগুলো, এদেরকে কিন্তু সহজে চিহ্নিত করা যায় না। হ্যাঁ, তাই দুঃখজনক হলো সত্য, হোলি আর্টিজানের ঘটনা ঘটে গেছে। আপনার শোলাকিয়ার ঈদগার সেখানে একটা দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে। তবে আমি মনে করি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সত্যিকার অর্থে নিবেদিত, নিষ্ঠাবান এবং সক্ষম না হতো, তাহলে এই ঘটনা আরো অনেক ব্যাপক আকারে দেখা দিত। হ্যাঁ, তবে এটা তো বাস্তবতা যে এই ধরনের জঙ্গিবাদকে মোকাবেলা করার জন্য আরো উন্নত প্রযুক্তি নিশ্চয়ই আমাদের আনয়ন করতে হবে। উন্নতির কোনো শেষ নাই। আমাদের সক্ষমতার কথা চিন্তা করলে আমাদের আরো বেশি প্রশিক্ষণ প্রয়োজন রয়েছে, এবং ধর্মীয় অন্ধত্ব নির্ভর জঙ্গিবাদী কর্মকাণ্ড কত ধরনের, কি ধরনের হয়ে থাকে, কি পরিস্থিতি হয়ে থাকে, এ সম্বন্ধে আমাদের আরো সম্যক ধারণা গ্রহণ করতে হবে। আমি আরেকটি ব্যাপারে আপনাকে ডিস্ট্রাকশন করছি, সেটা হলো রাশিদুল রহমান, যে আপনি লক্ষ্য করেছেন যে যারা জঙ্গি হলি আর্টিসানের যারা কাজ জঙ্গি হামলা করেছে, তারা সবাই কিন্তু উচ্চবিত্তে এবং ইংরেজি স্কুলে লেখাপড়া করা, ইংরেজি কলেজে লেখাপড়া করে, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। তো সেই প্রেক্ষাপটে মানে এই যে জঙ্গি হামলা তাদেরকে যে ধাবিত করা হলো, এটা আপনার দৃষ্টিতে কি মনে হয়? আপনার রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমি জানতে চাচ্ছি তাদের প্রেক্ষাপটটা কি, আপনার কি মনে হয়? আপনাকে ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে আমরা একটা ভালোবাসাহীন সমাজে বসবাস করছি। ভালোবাসাহীন সমাজ বলতে কি বোঝায়? ভালোবাসাহীন সমাজ বলতে বোঝায় যে আমরা যে স্বপ্ন, যে আদর্শ, যেই একটা ছবি নিয়ে এই দেশটাকে স্বাধীন করেছিলাম, বাস্তবতা, রূঢ় বাস্তবতা হচ্ছে 1975 সালের 15 আগস্টের পরে বিভিন্ন সামরিক জান্তা, মেজর জেনারেল জিয়াউর রহমান, হুসেইন মোহাম্মদ এরশাদ, তারা তাদের নিজস্ব ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এই দেশে ন্যায় বিচারের যে প্রয়োগ, এটা কিন্তু রহিত করেছেন। এর সর্বপ্রথম উদাহরণ হবে ইনডেমনিটি অ্যাক্টের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে রহিত করা। তারপরে উদাহরণটা হবে যে আপনার সংবিধানের 2টি ধারাকে অ্যাবলিশ করে দিয়ে মেজর জেনারেল জিয়াউর রহমান এই যুদ্ধাপরাধী রাজাকার আলবদর আল সাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন, তাদের নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছেন। অর্থাৎ আপনি ক্ষমতায় থাকার জন্য হঠাৎ বলে বসলেন অবিচারই হচ্ছে বিচার। অর্থাৎ আপনি ক্ষমতাবান হন, বিত্তবান হন, সমাজপতি হন, আপনি প্রভাবশালী ব্যক্তি হন, আপনি একটা অন্যায় করে পার পেতে পারবেন, এর কোনো বিচার হবে না। এই যে বিচারহীনতার সংস্কার যখন একটা সমাজে থাকে, তখন এই সমাজটা একটা ভালোবাসাহীন সমাজে রূপান্তরিত হয়। তখন মধ্যবিত্তর ভ্যালু যেটাকে বলা হয়, মিডল ক্লাস ভ্যালুজ, অর্থাৎ আপনি রবি ঠাকুর পড়বেন, কাজী নজরুল ইসলাম পড়বেন, আপনি সুকান্ত পড়বেন, আপনি প্লেটো পড়বেন, সক্রেটিস পড়বেন, সমাজ আরো কিভাবে ভালো হবে, আপনার সমাজ আরো সুন্দরভাবে কিভাবে চলবে এই চিন্তা ভাবনা করবেন, এই গোষ্ঠীটি সম্পূর্ণভাবে ধীরে ধীরে নির্মূল হয়ে গেছে। তাই যদি হয় এই যে অবস্থা, সেই জায়গায় এই ছেলেগুলো, তারা কিন্তু উচ্চবিত্তই হোক বা মধ্যবিত্তই হোক, নিম্নবিত্ত আপনি কাউকে পান নাই, বাট নিম্নবিত্ত যদি হতো, তারা সমাজ থেকে ছিল বিচ্ছিন্ন। এবং এমতা অবস্থায় এই হিজবুত তাহরির এবং আনসারুল্লাহ বাংলা টিম, এই ধরনের কিছু নিষিদ্ধ সংগঠনের নেতৃবৃন্দ যারা বাংলাদেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আছেন, এই বিচ্ছিন্ন ছেলে মেয়েগুলোকে খুব সহজেই তারা তাড়িত করেছে ওই বিপদগামী হওয়ার জন্য, যার কারণে আজকে হোলি আর্টিজানের ঘটনা আপনি দেখতে পারলেন। এবং সবচেয়ে বড় এটাও জানা থাকা দরকার
যে আপনার শিক্ষক বা আপনার গুরু যখন আপনাকে দীক্ষা দিচ্ছে সেই সময় আপনি কিন্তু বিচ্ছিন্ন, মানসিকভাবে বিচ্ছিন্ন, মানসিকভাবে পর্যদস্ত, আপনার সুস্থ স্বাভাবিক বেড়ে ওঠাটা হচ্ছে না। সেই সময় আপনাকে যদি ক্যাপটাগন বা এমফেটামিন নামে কোনো ওষুধও সাথে একটা দেওয়া হয়, তখন আপনি যাই বলবেন এটা আপনার স্নায়ুর উপরে এমন একটা প্রভাব ফেলবে যে আপনি ব্রেন ওয়াশ। পরিবারের পক্ষ থেকে তো অবশ্যই একটা তার সাপোর্ট থাকা দরকার। আমি কিন্তু আগেই বলেছি, বাবা মা, আমি আগেই বলেছি, বন্ধু বান্ধব যেসব আছেন, পরিবারের বিবর্তন কিন্তু সামগ্রিকভাবে সমাজের উপর নির্ভর করে। তারপর বলতে যাচ্ছেন যে এখন আমরা সবাই কর্মে ব্যস্ত, মানে পিতা এবং মা যে সবাই ব্যস্ত, পৃথিবীর অনেক জায়গায় মানুষ থাকে, তাহলে এটাই ঘটছে কেন? না, অনেক জায়গায় আপনি কি মনে করেন যে একটু বলি আপনি মনে করেন এই যে প্রযুক্তির ব্যবহার খুব বেশি হচ্ছে, আপনি ঘরে বসেই সবকিছু পাচ্ছেন? না, কর্মব্যস্ততা প্রযুক্তির ব্যবহারের কারণে নীতিবোধ, ভালোবাসার অভাব, এটা হওয়ার কোনো কারণ নাই। পৃথিবীর অনেক জায়গায় প্রযুক্তি অনেক বেশি ব্যবহৃত হয়, পৃথিবীর অনেক জায়গায় বাবা মা দুজনে অনেক বেশি কাজ করেন। মূল ব্যাপারটা কি হয়েছে, আমি কিন্তু প্রথমে বলেছি যে আমাদের সমাজের যে বিবর্তন হওয়ার কথা ছিল একটা অসম্ভব মানবিক সমাজ হিসেবে, সেই মানবিকতার দিকে আমাদের যে অভিযাত্রা সমাজ হিসেবে, একটা স্বাধীন দেশের সমাজ হিসেবে, সেই অভিযাত্রাতে আমরা মুখ থুবড়ে পড়ে গেলাম। কারণ ওই যে বিচারহীনতার যে সংস্কৃতি, বিচারহীনতার যে সংস্থা, তা আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো। এবং বিচারহীনতার সাথে কিন্তু ভালোবাসাহীনতার একটা সম্পর্ক আছে। আপনি ভালোবাসছেন না তা না, আপনি ভালোবাসছেন। আপনি স্নেহশীল হচ্ছেন না তা না, আপনি স্নেহশীল হচ্ছেন। কিন্তু ভালোবাসার প্রায়োগিক দিকে আপনি হয়ে যাচ্ছেন দরিদ্র, দৈন্য দশায় ভুগছেন। তাই যেটা হয়েছে যে আমার সমাজে যে সুস্থ কর্মকাণ্ডগুলো গত 30 বছর বা 35 বছরে গড়ে ওঠার কথা ছিল, এই সকল অগণতান্ত্রিক সামরিক জান্তার হস্তক্ষেপ, ক্ষমতা দখল, বিচার ব্যবস্থাকে রহিতকরণ এবং নিজের সম্পদ আহরণের যে অদম্য লিপ্সা, তার কারণে এই যে মনুষ্য যে মনোবৃত্তিগুলো যা প্রস্ফুটিত হওয়ার কথা ছিল সেগুলো হয়নি। এবং এই ভালোবাসাহীন সমাজে এই বাবা মাও খোঁজ রাখে নাই যে তার ছেলে আসলে কি করছে। প্রযুক্তি ব্যবহার করবেন না কেন, প্রযুক্তি আমরাও তো ব্যবহার করি, আপনিও করেন, ভালো অর্থে আর খারাপ অর্থে, খারাপ অর্থে। কারণ তাদের সময় নাই, সময় থাকলেও তারা জানেন না কোথায় দেখতে হবে। যেমন আমি আপনাকে ছোট একটা এক্সাম্পল দিই। বর্তমানে ফেসবুকে একটা ভিডিও চলছে, যে ভিডিওটাতে জাহান্নামের একটা গ্রাফিক্যাল ডেসক্রিপশন দেওয়া আছে, একটা ভিডিও ছাড়া হয়েছে। এই ভিডিওটা আপনি আমি যে খালি চোখে দেখি আমাদের কিছু হবে না, কিন্তু আপনার আমার ছেলে মেয়েকে যদি এই ক্যাপটাগন বা এমফেটামিন খাইয়ে দিয়ে যে 7 দিন পর পর দেখানো হয় ভিডিওটা, তাহলে তার ভিতরে জাহান্নামের ভয় এতই মজ্জাগত হবে যে তাকে দিয়ে আপনি যে কোনো কিছু করাতে পারবেন এবং এই হত্যাকাণ্ড করাতে পারবেন। এবং এই জঙ্গিদের, আমাদের এই নিষ্পাপ ছেলে মেয়েদেরকে জঙ্গিতে রূপান্তরিত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কিন্তু আসলে এইভাবেই হয়। একদিকে আপনাকে মেসেজ দেওয়া হচ্ছে, একদিকে সাইকোথেরাপি দেওয়া হচ্ছে, মানে নেগেটিভ সাইকোথেরাপি, আরেকদিকে গ্রাফিক্যাল কিছু কন্টেন্ট দেখানো হচ্ছে, ভিডিও দেখানো হচ্ছে, অডিও শোনানো হচ্ছে, পাশাপাশি আপনাকে নেশায় বুধ করা হচ্ছে। আর পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ব্যাপারটা তো আছেই। তাতে করে এই বাচ্চাটির যে ভ্যালু জাজমেন্ট, এটা সম্পূর্ণভাবে ফেল করছে। এখন ঘটনা হচ্ছে আপনি এটা ফেস করবেন কিভাবে, মোকাবেলা। আমি এটাই আসছি, মানে কিভাবে এটা মোকাবেলা করা উচিত, করা যায়। প্রথমত অ্যাডহক বেসিসে তো অবশ্যই পুলিশ, বিজিবি, গোয়েন্দা সংস্থার সহযোগিতা সম্পূর্ণভাবে প্রয়োজন অ্যাডহক বেসিসে। অর্থাৎ আজকে ঘটনা হয়েছে বা আগামীকালকে হবে বা গতকালকে হতো, এই ধরনের ঘটনাগুলোকে প্রতিহত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই বিষয়ে কোনোই ভুল নাই। আমি আশা করি আপনি দ্বিমত পোষণ করবেন না। পাশাপাশি সমস্ত দেশে বাঙালি অসম্ভব সচেতন একটা জাতি। আপনি জানেন যে আমাদের 1000 বছরের যে ইতিহাস, তাতে 100 বছরের যে রাজনৈতিক ইতিহাস, সেখানে বাঙালি কিন্তু এই ভারত উপমহাদেশের সবচেয়ে বেশি সচেতন একটা গোষ্ঠী হিসেবে নিজেকে প্রমাণিত করেছে। আর তাই সেখানে বঙ্গবন্ধুর জন্ম হয়েছে, শেরে বাংলা একে জন্ম হয়েছে, হোসেন শহীদ সরওয়ার্দীর জন্ম হয়েছে। বাঙালি খুব সচেতন। বাঙালির গ্রামে গ্রামে ঘরে ঘরে একটা জাগরণ বোধ সৃষ্টি করতে হবে যে এই জঙ্গিবাদ আমাদের পক্ষের নয়, এই জঙ্গিবাদ আমাদের মঙ্গলের জন্য নয়, এবং এই জঙ্গিবাদ আপনার আমার নিষ্পাপ সন্তানকে হাত ছানিয়ে দেয় অন্যায় করানোর জন্য, নৃশংস কর্মকাণ্ড ঘটানোর জন্য। এই জাগরণ যদি আপনি সৃষ্টি করতে পারেন, তাহলে আপনি একটা প্রতিরোধ পেয়ে যাচ্ছেন। আচ্ছা, পাশাপাশি একটা জিনিস আমাকে অ্যাড করতে, পাশাপাশি এটা একটু আমাকে এডুকেশন সিস্টেম। আমি কিন্তু আসলাম আপনাকে বলি, প্রশ্নটা ছিল যে আমরা কিন্তু যেমন আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা বলি, যে বিষয়ে কথা বলতে যাচ্ছেন আপনি, সেটাই আমি বলতে চাচ্ছিলাম যে সেই প্রেক্ষাপটে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে অবকাঠামো এবং তাদের সুযোগ সুবিধা, ফ্যাসিলিটিগুলো, এগুলো কিন্তু একেবারে সীমিত।
যার জন্য অনেকে যারা আইডল ভাবে বসে থাকে, যেসব ভালো ছাত্র ভর্তি হয় এবং উচ্চবিত্তের ছেলেরা যে ভর্তি হয় এখানে ছেলেমেয়েরা, সেভাবে তাদের যে এই ব্রেনগুলো এই যে বিভিন্ন সময়ে এই আপনার এই যে কম্পিউটার বিভিন্ন ইন্টারনেট এগুলো করে, এটার জন্য কোনো এটা কি দায়ী করা যায় কিনা? আচ্ছা, আপনাকে ধন্যবাদ, খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে একেবারে প্রথম শ্রেণী থেকে আসতে হবে, অর্থাৎ আপনার বুনিয়াদ কি, আপনার ভিত্তি কি। প্রথম কথাই হচ্ছে যে আমি এই অনুষ্ঠানের প্রথম ভাগে বলেছি যে বাংলাদেশ স্বাধীন হয়েছে অসাম্প্রদায়িকতার উপর ভিত্তি করে। অসাম্প্রদায়িকতা। বাংলাদেশ স্বাধীন হয়েছে গণতান্ত্রিক চর্চার জন্য, সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক এর জন্য। দুঃখজনক হলো সত্য, আমি আবারও ফিরে যাচ্ছি একটু অতীতে, যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করেছে এই মেজর জেনারেল জিয়াউর রহমান এবং হুসেইন মোহাম্মদ এরশাদ। অর্থাৎ আজকে কোন দ্বাদশ শ্রেণীর ছাত্রকে যদি আপনি যে বলেন যে ভাই বা বাবা অসাম্প্রদায়িকতা কি, এর উত্তর সে দিতে পারবে না। আপনি তাকে জিজ্ঞেস করেন গণতন্ত্র কি, সে ভোট দেওয়া ছাড়া গণতন্ত্র কি এটা সে বুঝতে পারবে না। এই যে আমরা ডায়ালগ করছি, আমি যখন কথা বলছি আপনি শুনছেন, আপনি যখন কথা বলছেন আমি শুনছি, এটা কিন্তু গণতান্ত্রিক চর্চা। আবার আপনি কথা বলার সময় আমি অনুমতি নিয়ে একটু কথা বলছি, এটাও গণতান্ত্রিক চর্চা। গণতন্ত্রের ব্যাপ্তি কি, এটাও কিন্তু আমাদের ছেলেমেয়েরা প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিখতে পারেনি। সমাজতন্ত্র, আপনি সুস্থ, আপনি সবল, আপনি ভালো থাকবেন, আপনি এগিয়ে যাবেন, আমি আপনার থেকে অপেক্ষাকৃত দুর্বল, আমি অসহায়, আমার আপনার মতো পেশি শক্তি নাই, কিন্তু আমাকেও তো আপনার দেখতে হবে, আমাকেও বাঁচতে হবে, কারণ আমি আপনার সৌন্দর্যের একটা অংশ, কারণ আমি আপনার সমাজের একটা অংশ। এই যে সমাজতান্ত্রিক একটা বোধ ধারণা, এটাও কিন্তু শেখানো হয়নি। শুধু তাই না, ন্যায় বিচার কি, এই যে একজন লোক অন্যায় করবেন তাকে আমি আইনের সম্মুখে আনবো, তিনি রায় পাবেন, সেই রায় অনুযায়ী তিনি বিচার তার হবে, জেলে যাবেন, ফাঁসি হবে। এই যে বিচার ব্যবস্থা, এই যে বিচারের প্রতি আস্থা এবং বিচার প্রকাশিত হওয়া সমাজে, এটাও কিন্তু তারা জানে না। অর্থাৎ আপনি স্বাধীনতার এই চারটি ভিত্তিকে যদি প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ঢোকাতে পারেন, তাহলে এই ছেলে মেয়েগুলো, আপনি জানবেন যে 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত 94 লক্ষের বেশি ছেলে মেয়ে, 9.4 মিলিয়ন, তারা এসএসসি সমপর্যায়ে পরীক্ষা পাশ করেছে। আপনি যদি ঢোকাতে পারতেন এই ব্যাপারগুলো, এবং আমি বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী, যেখানে মানবিকতা, গণতন্ত্র, সুস্থ রাজনীতি এবং এই যতগুলো কথা বলেছে সবকিছু নিহিত আছে, এটাও যদি পাঠ দিতে পারতেন, আপনি দেখতেন সত্যিকার অর্থে এমন সব ছেলে মেয়ে আপনারা পেতেন যাদেরকে জঙ্গিবাদের হাতছানি ডাকতো না, বরঞ্চ তারা তা প্রতিরোধ করতো। আচ্ছা, এবং বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সীমাবদ্ধতা আমি আপনাকে আমি বিশ্ববিদ্যালয় সীমাবদ্ধতা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা যেটা বলতে যাচ্ছি আমি, সেটা হলো যে রাজনৈতিক কর্মকাণ্ড সেখানে নেই। জি, তাদের তো সাধারণভাবে তাদেরকে লেখাপড়া করে আরো বেশি উচ্চশিক্ষিত হওয়ার কথা, কেন হচ্ছে না, আপনার কি মূল্যায়ন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সোশিও ইকোনমিক প্রোফাইল অফ বাংলাদেশ নামে একটা সাবজেক্ট ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন দ্বারা বাধ্যতামূলক করা আছে। এই সোশিও ইকোনমিক প্রোফাইল অফ বাংলাদেশটা পড়লে বাংলাদেশ সম্বন্ধে একটা ধারণা পাওয়ার কথা একজন বিশ্ববিদ্যালয়ে যাওয়া মানে ছাত্র ছেলে বা মেয়ে। কিন্তু দুঃখজনক হচ্ছে এই সোশিও ইকোনমিক প্রোফাইল অফ বাংলাদেশ যখন আপনি পড়বেন, শব্দটা কিন্তু সোশিও ইকোনমিক, তখন কোথায় বাঁধাকপি ভালো হয়, কোথায় টমেটো ভালো হয়, কোথায় গাজর ভালো হয়, আর কোথায় কয়লা পাওয়া যায়, এছাড়া অন্য কিছু। কিন্তু এসব বিশ্ববিদ্যালয় আপনি আমার যতদূর জানা আছে প্রায় 90-95টা বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে, 93টা। যাই হয়, এইসব বিশ্ববিদ্যালয়ের অনুমোদন কিন্তু ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন দিয়ে থাকে। আমি যাচ্ছি ওই জায়গায়। জি, এই ব্যাপারটা আমি একটু পজিটিভ মানুষ, দোষারোপ না করে আমি বলতে চাই কি করা উচিত। তো এই সোশিয়াল ইকোনমিক অফ প্রোফাইলে বাঙালি কেন, বাংলাদেশ কেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস কি, কিভাবে আজকে আমরা এই জায়গায় আসলাম, এর কিন্তু কোনো বিবরণ বা বর্ণনা নেই। আমি মনে করি প্রথমত সোশিও ইকোনমিক প্রোফাইল অফ বাংলাদেশের যে কারিকুলামটা বা যে এর যে অধ্যায় বিন্যাস, এটা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের নতুন করে চিন্তা ভাবনা করা উচিত এবং নতুন করে দেওয়া উচিত। 2 নাম্বার, বেসরকারি বিশ্ববিদ্যালয় বা সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি করলে আপনি লেখাপড়া হবে না, এটা তো ঠিক নয়। আপনি সন্ত্রাসকে পরিহার করুন, আপনি অস্ত্রকে পরিহার করুন, আপনি হল দখলবাজি পরিহার করুন, রাজনীতি করেও লেখাপড়া ঠিক মতো হবে। এবং আজকে 1994 সালের ইউনিভার্সিটি অ্যাক্ট যেটা, সেটাকে ব্যবহার করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তাদের ক্যাম্পাসে কোনো প্রগতিশীল ছাত্র রাজনীতি করতে দেয় না। সমস্যা হচ্ছে করতে তো দেয় না ঠিকই, কিন্তু তার মধ্যেই এই নিষিদ্ধ জঙ্গি সংগঠন কিন্তু ঠিকই তাদের অবস্থান ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করে ফেলছে। তাই আমি মনে করি আরো ব্যাপক বিশ্লেষণ, গবেষণা
মনিটরিং কথা কি আছে কিনা, মনিটরিং জি কনসেশনের মধ্য দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র সংগঠন যারা স্বাধীনতা সপক্ষীয় তাদের কর্মকাণ্ড চালাতে দেওয়া উচিত। কারণ আপনি যদি এই যদি চালাতে না দেন তাহলে যেটা হচ্ছে এই যে ভ্যাকুম, সেই ভ্যাকুমের মাঝে কিন্তু এবিটি, আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরির এই ধরনের নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো তাদের বিস্তার ঘটাচ্ছে। সুতরাং প্রাকৃতিক যে প্রতিরোধের কথা বলছি, একে গড়ে তোলার জন্য আপনি অন্যের পথকে রুদ্ধ করে দিয়ে আপনি মনে করবেন নিজে ভালো আছেন, এটা মনে করার কিন্তু কোনো কারণ নাই। এবং একটা কথা এখানে আমি মনে করি একটু প্রাসঙ্গিকভাবে আনি, আপনি জানবেন কিছুদিন আগেই সৌদি আরবের মদিনা এবং জেদ্দায় দুটো বোমা বিস্ফোরণ হয়েছে, যেটা আইসিস করেছে। আমি এই কাগজটা নিয়ে এসেছি। আইসিস মদিনা এবং কি বলে আপনার জেদ্দায় বোমা বিস্ফোরণ করার আগে তারা একটা বিবৃতি দিয়েছে। এই বিবৃতির কপিটা আমার হাতে। সেই বিবৃতি তারা বলছে যে আমরা মনুষ্য সৃষ্ট পাথর দ্বারা নির্মিত কোন ঘর রাখবো না, অর্থাৎ তারা কাবা শরীফকে রাখবে, ধ্বংস করবে। আমরা কয়জনে কথা জানি এই বোমা ফিটানোর পিছনে কারণ হচ্ছে তারা মক্কা শরীফকে রাখবে না, এবং মক্কা শরীফে যে কালো পাথরটি সকল মুসল্লি গিয়ে একবার চুমা দেওয়ার চেষ্টা করেন, যে পাথরটির নাম আল হাজার আল আসওয়াদ, সেটাও তারা ধ্বংস করতে চায়। আমরা বাঙালি যারা হাজার বছর ধরে এই ইসলাম ধর্মের সাথে পরিচিত, সে মুসলমানই হোক বা হিন্দুই হোক, আমি বিশ্বাস করি জাতি সত্তার দিক থেকে আজকে যদি সত্যিকার অর্থে আমরা জানতাম যে এই আইসিসের মতো জঙ্গি সংগঠনরা কি করতে চায়, তাহলে ঘরে ঘরে প্রাকৃতিক ভাবেই তাদের বিরুদ্ধে, যে কোনো জঙ্গিবাদের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে উঠবে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা নলেজের দিক দিয়ে এখনো হয়তো একটু পিছিয়ে আছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রচন্ড রকম সম্যক ধারণা রাখেন এই জঙ্গিবাদের ব্যাপারে। উনি এককভাবে চেষ্টা করছেন সমস্ত দেশে একটা জাগরণ সৃষ্টি করার জন্য। আমরা যারা দলীয় কর্মী আছি আমাদেরও উচিত তার কথাকে অনুসরণ করে সমস্ত দেশে ছড়িয়ে যে এই জাগরণ সৃষ্টি করে দেওয়া। এবং এই যে টুইট তারা করেছে, এই যে বিবৃতি তারা দিয়েছে, আজকে বাংলাদেশে 90 লক্ষের বেশি মানুষ ফেসবুক ব্যবহার করে। প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি চাইলে এই বিবৃতি দেখতে পারবেন। সুতরাং আইসিসের খেলাফতের চিন্তা ভাবনা আর বাংলাদেশে খেলাফতি বিশ্বাসী এই জঙ্গি গোষ্ঠীগুলো তাদের চিন্তা ভাবনা আমার মনে হয় বিস্তর এবং এটাকে সঠিকভাবে বিশ্লেষণ করতে পারা দরকার। ধন্যবাদ। আরেকটি ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সেটি হলো যে আমরা ক্রস ফায়ারের মাঝে দেখছি তো আমাদের দেশে যারা জঙ্গি যারা আমরা মনে করছি তাদের কিন্তু একটা আমরা বলেছি যে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের যে ইন্টেলিজেন্সি আছে তারা অবশ্যই জানার কথা। তো এইগুলোকে তাড়াতাড়ি খুঁজে বের করে অনতি বিলম্বে এটাকে আরো নির্মূল করার ব্যবস্থা, আপনি যেহেতু সরকারি দলের একজন কর্মী, আপনার কি মনে হয়? আমি এটাকে ক্রস ফায়ার বলি না, আমি জানি না কেন গণমাধ্যম ক্রস ফায়ার হিসেবে কথাটাকে ব্যবহার করে। আমি এটাকে বলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অস্ত্র উদ্ধার করতে গিয়ে বা কোনো ব্যক্তিকে নিয়ে কোনো গোপন তথ্য উদ্ধার করতে গিয়ে সেখানে একটা অকারেন্স হয়, সেখানে যিনি সন্ত্রাসী তিনি হয়তো মৃত্যুবরণ করেন, এটাকে আমি রাদার সেলফ ডিফেন্স বলবো ক্রস ফায়ার বলার থেকেও। এনকাউন্টার তো বলবোই না। সুতরাং আইনগতভাবে কোন শব্দটা আমরা ব্যবহার করবো এটা আমাদের বেছে পত্রিকায় দেখেই কথাগুলো বলছি। তবে আমি এই ক্ষেত্রে আপনাকে ছোট একটা উদাহরণ দিতে চাই, প্রায়োগিক উদাহরণ। যে আপনি জানবেন যে ইংল্যান্ডে একটা, গ্রেট ব্রিটেনের একটা রাজনৈতিক দল ছিল যে দলের নাম সিন ফেইন। সেই সিন ফেইনের একটা জঙ্গি সংগঠনের নাম ছিল আইরিশ রিপাবলিকান আর্মি। এবং এই আইরিশ রিপাবলিকান আর্মির সমস্ত ইংল্যান্ডে যখন বোমা ফাটিয়ে বেড়াতো বা এরকম হত্যাযজ্ঞ চালাতো, তখন হার ম্যাজেস্টিস সিক্রেট সার্ভিস এবং হার ম্যাজেস্টিস ল এনফোর্সমেন্ট এজেন্সিস তারা কিন্তু তাদেরকে দমন করার জন্য গ্রেপ্তারও করতো এবং এই ধরনের যাকে আপনি ক্রস ফায়ার বলছেন সেলফ ডিফেন্সও শুট আউট হতো। এখন ঘটনা হচ্ছে যে আমি খুব সহজে টকশোতে কথাগুলো বলি, সেটা হচ্ছে যে যিনি জঙ্গি, আপনি হোলি আর্টিজানে নিজে দেখেছেন তাদের কাছে কি ধরনের অস্ত্র ছিল। তার কিছুদিন আগে উত্তরায় একটা জলাশয়ের ভিতরে আপনি দেখেছেন যে একসাথে কতগুলো পিস্তল পাওয়া গেছে। আমার কথা হচ্ছে যে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন তাকে গ্রেপ্তার করতে যাবে, অন্তরীণ করতে যাবে, তখন তো তিনি গোলাপ ফুল দিয়ে তাকে বরণ করবেন না। তিনিও ইকুয়ালি ইকুইপড, অর্থাৎ তারও সক্ষমতা আছে, তারও অস্ত্র আছে। সেখানে গোলাগুলি হতে পারে, সেখানে হানাহানি হতে পারে, মৃত্যুবরণ করতে পারে। বাট এটাও ঠিক যে যে কোনো অপারেশন করার আগে যতটা সম্ভব গোয়েন্দা সংবাদ নিয়ে গেলে সেখানে হানাহানি বা নিহতের সংখ্যা হয়তো বা কম হবে। বাট আমি মনে করি যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পুলিশ বাহিনী
এবং ইপিআর যেটা আজকে বিজিবি এবং সেনাবাহিনীর সম্মানিত সদস্যরা যারা বাঙালিকে পরিত্যাগ করে নেই, বাংলাদেশের স্বাধীনতা স্পৃহাকে পরিত্যাগ করে নেই, স্বপ্নকে লালন করেছে এবং আমরা সকলে মিলে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলাম। আমি মনে করি আজকে 2016 সালের এই ক্রান্তি লগ্ন তারা বাঙালিকে পরিত্যাগ করবে না বা করছে না। সুতরাং তারা যখন এই অন্যায়কে দমন করতে এগিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিছু ঘটনা যদি ঘটে যায়ও, আই থিঙ্ক উই শুড গিভ বেনিফিট অফ দ্য ডাউট টুয়ার্ডস দেম। তাদেরকেই বেশি বেনিফিট অফ দ্য ডাউট দেওয়া উচিত, কারণ তাদের ট্র্যাক রেকর্ড, হ্যাঁ সবাই একরকম না, ভালো খারাপ মিলিয়ে, বাট আমি সামগ্রিকভাবে যদি চিন্তা করি তাহলে সিংহভাগই ভালো। আপনার বক্তব্য আপনি বলেছেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় সমূহের যে ইউজিসি অনুমোদন আপনি যে কথা বললেন, এখন এইসব বিশ্ববিদ্যালয়কে যদি আমরা আরো মনিটরিং এর মধ্যে নিয়ে আসে সরকার, এবং ইউজিসি নতুন ভাবে চিন্তা করার কথা বলেছেন, শুধু একটা বিষয়ের কথা বলছি না, মানে সামগ্রিকভাবে বিবেচনা করে কি ব্যবস্থা গ্রহণ করা যায় বলে আপনি মনে করেন শিক্ষা ক্ষেত্রে? যেমন আপনাকে বললেন, কিছুদিন আগে সরকারি মহল থেকে একটা জিনিস জানতে পারলাম, পিস ইন্টারন্যাশনাল স্কুল নামে একটা ইনস্টিটিউশন এই দেশে চালু হয়েছে, যেখানকার কারিকুলাম বা পড়ানোর পদ্ধতি এগুলো নিয়ে যথেষ্ট সন্দেহ পোষণ করা যায় যে এটা আসলে ভালো ছাত্রছাত্রী, মেধাবী ছাত্রছাত্রী তৈরি করার কারখানা নাকি জঙ্গিবাদী মনোবৃত্তিতে পুষ্ট মানুষ তৈরি করার কারখানা। আই বিলিভ বাংলাদেশের স্বার্থে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর, যেই প্রতিষ্ঠানেই দেখবেন যে বাংলাদেশের স্বাধীনতার ভিত্তিগুলোর সাথে তাদের কোহেরেন্স নাই, তাদের মিল নাই, সেখানে তারা ইন্টারফেয়ার করতে পারেন, হস্তক্ষেপ করতে পারেন এবং বন্ধ করে দেওয়াটাই উচিত হবে। সো এখানে একটা হচ্ছে কারিকুলাম, পাঠ্যসূচি তো আপনাকে মনিটরিং এ আনতে হবে, পাঠ্যসূচি আমাকে দেখতেই হবে। পাঠ্যসূচির পাশাপাশি একটা বিদ্যালয়ে বা একটা বিশ্ববিদ্যালয়ের বাহ্যিক কিছু ব্যাপার আছে, যেমন ধরেন একটা বিদ্যালয়ে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে কিনা, একটা বিদ্যালয়ে অ্যাসেম্বলি হচ্ছে কিনা, একটা বিদ্যালয়ে বাংলাদেশের পতাকা হচ্ছে কিনা, এগুলো কিন্তু বাহ্যিক কিছু বিষয়, সেগুলোকেও আমলে আনতে হবে। পাঠ্যক্রম থেকে কি কি পড়ানো হচ্ছে সেটা তো আপনাকে অনুমোদন আগে, এবং এই ধারাবাহিক পরিদর্শন, পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কোন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ বাঙালির জন্য ভালো, কোন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ বাঙালির জন্য ভালো না। এবং আমি আবারও বলছি আপনার মাধ্যমে, অতি সত্বর আমি মনে করি যেখানে হিজবুত তাহরীর, আনসারুল্লাহ বাংলা টিম তারা তাদের শিকড় গেড়েছে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিতরে, বিভিন্ন কলেজের ভিতরে, আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতার সপক্ষীয় প্রগতিশীল ছাত্র রাজনৈতিক দলগুলোকে ইমিডিয়েটলি এই প্রতিষ্ঠানগুলোতে অপারেট করতে দেওয়া উচিত। এছাড়া আপনি ন্যাচারাল আরেকটি ব্যাপারে সর্বশেষ একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, যেহেতু আমরা বলছি যে সরকার জিরো টলারেন্সের জঙ্গিবাদ নির্মূলের জন্য, আপনি সরকারি দলের একজন কর্মী সদস্য, সেই প্রেক্ষাপটে এইটাকে করতে হলে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বলে আপনারা মনে করেন, আপনার সরকারি দল আপনি মনে করেন? না, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি তো জিরো টলারেন্স আছেন এবং সেই পদক্ষেপগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন। সবচেয়ে বড় কথা, আমি কি রাজনৈতিক দিয়ে শুরু করি, সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই সরকারের জোটগত যে দলগুলো 14 দল, তারা সকলে মিলে সমস্ত দেশে কিন্তু ইতিমধ্যেই সেমিনার, সিম্পোজিয়াম, জনসভা, আপনার মানববন্ধন, শুধু তাই নয়, ঘরে ঘরে গিয়ে কথা বলা, বিভিন্ন প্রতিষ্ঠানে যে কথা বলার মধ্য দিয়ে এই জঙ্গিবাদের বিরুদ্ধে একটা সচেতনতা তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আমাদের অবস্থান খুব পরিষ্কার। 2 নাম্বার, প্রশাসনিক দিক থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে গণমাধ্যমের যে কোনো পাতা খুললে আপনি দেখবেন যে এই সরকার একেবারেই জিরো টলারেন্সই আছে জঙ্গিবাদের বিরুদ্ধে। আর সামাজিক যে ব্যাপারটা, হ্যাঁ, এটা রাজনৈতিক কোনো দল একা পারবে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একা পারবে না, যেটা আমরা প্রথম থেকে আলাপ করে আসলাম, যে শিক্ষাবিদ, সমাজবিদ, অর্থনীতিবিদ, ডাক্তার, বিজ্ঞানী, সকল শ্রেণীর আবাল বৃদ্ধ বনিতা, প্রত্যেক স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে আমাদের যে বয়প্রাপ্ত সমষ্টিগতভাবে তার ভিতরে একটা জাগরণ সৃষ্টি করতে হবে। অর্থাৎ আমাদের বয়প্রাপ্তের জাগরণের জায়গাটা কিন্তু শানিত যেমন করতে হবে, একইভাবে যারা বয়প্রাপ্ত হয়নি তাদেরকেও জাগরণের ভিতরে আনার জন্য, যেটাকে আপনাকে আমি বললাম যে শিক্ষা ব্যবস্থা একটা আমূল পরিবর্তন আনতে হবে, যাতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিটা ছেলে মেয়ে বুঝে যে আসলে ইসলাম কিন্তু সাম্প্রদায়িকতার কথা বলে না, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, অর্থাৎ প্রত্যেকে ধর্ম পালন করবেন, এর মধ্যে দিয়ে আপনি ভালো মানুষ হবেন, মানবতাকে উদযাপন করবেন
এবং মানব কল্যাণে আসবেন, এটাই হবে আমাদের গ্রেটেস্ট পারপাস। এবং আমি মনে করি সেই জায়গা থেকে আমরা কিছুটা ছুটে আসলো আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা হাত ধরে বাংলাদেশ নতুন করে সেই 1971 সালের যে স্বপ্ন দেখে বঙ্গবন্ধুর হাত ধরে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে আমরা অনেক এগিয়ে গেছি। সমাজতান্ত্রিক যে একটা সামাজিক নিরাপত্তার বলয়, আপনি জানেন বাংলাদেশে এখন 2.5 কোটি মানুষ এই সরকারের অধীনে ডাইরেক্টলি এই সামাজিক নিরাপত্তার বলয়ের অধীনে আছে। সুতরাং সমাজতান্ত্রিক একটা গঠনও কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনগুলো আসছে, তবে এর গতি হয়তো একটু বাড়ালে ভালো হয়। এই যে সাময়িক একটা ধাক্কা আমাদের হলে আর্টিসানের কথা, এটা অর্থনীতির ব্যাপারে আমরা কি আমাদের সেই চলন্ত কিচ্ছু হবে না, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কিচ্ছু হবে না। কারণ আমি কিছুদিন আগে লন্ডন থেকে আসলাম, আপনি বিশ্বাস করুন যেই এয়ারলাইন্সে আসলাম, একটা বিদেশি স্বনামধন্য এয়ারলাইন্স, একটা সিট খালি নেই। বাংলাদেশেই আসছে সাদা চামড়া, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, আরব দেশীয়, বিভিন্ন দেশের মানুষ, ডজনে ডজনে বাই দ্য হান্ড্রেডস দে আর কামিং টু দিস কান্ট্রি ব্যবসার জন্য। ইংরেজি দুটো শব্দ আছে, একটা হচ্ছে পসিবিলিটি, একটা হচ্ছে প্রবাবিলিটি। পসিবিলিটি আর প্রবাবিলিটি অনেকে শুনলে মনে করে একই শব্দ, আসলে ব্যাপারটা তা না। পসিবিলিটি মানে হচ্ছে হতেও পারে, নাও হতে পারে, আর প্রবাবিলিটি মানে হচ্ছে হবেই, অর্থাৎ চালাতে চালাতে ঘোরাতে ঘোরাতে হবেই। সুতরাং জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের জয় নিশ্চিত, এটা হবেই। এটা আজকে কালকে পরশুর ব্যাপার, কিন্তু হবেই। ধন্যবাদ। এবং এখানে এটা বলা দরকার, আপনার দেশ যতদিন সম্ভাবনাময় থাকবে, আপনার দেশের মানুষ, অদম্য স্পৃহার মানুষ যতদিন থাকবে, ততদিন এই দেশে ব্যবসা করার জন্য, বাণিজ্য করার জন্য বাইরের দেশের মানুষ। ধন্যবাদ রাশিক রহমান এই অনুষ্ঠানে কথা বলার জন্য। এটার বাংলার পক্ষ থেকে এবং অন্য দৃষ্টি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ।